আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার কথা কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন? এনিওন? আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? সাউন্ড ক্লিয়ার কিনা? স্যার, আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। জি, ওকে। ক্লিয়ার আজকে শোনা যাচ্ছে। ধন্যবাদ। আজকে আমাদের প্র্যাকটিস অফ মেডিসিন ক্লাস রয়েছে। আজকে 5 নম্বর ক্লাস। আজকে 17/2/2024। আজকে আমরা প্র্যাকটিস অফ মেডিসিন নিয়ে ক্লাস করতেছি। প্রতিদিনের ন্যায় আমি আছি ডাক্তার সাব্বির আহমদ আপনাদের সাথে। আজকে আলোচনা করব অ্যাট্রিয়াল অরিকুলার ফ্লাটার, যেটাকে অ্যাট্রিয়াল বলে অথবা অরিকুলার ফ্লাটার। এখানে অ্যাট্রিয়াল ফ্লাটার নিয়ে বেশি কথা, মানে অরিকুলার ফ্লাটার নিয়ে বেশি কথা হবে। তো প্রথমে আমরা এই অ্যাট্রিয়াল যে ফ্লাটার, এই জিনিসটা কি, এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। যদি আমরা আজকে ক্লাসের লাস্টে সময় পাই, তাহলে আমাদের বিগত একটা ক্লাস আমরা মিস করে ফেলছি। মাঝে একদিন আমাদের একটা মিস্টেক ছিল, ওই ক্লাসটা আমরা, টপিক্সটা আমরা আজকে কভার করব। তো আমরা আজকে জানবো যে এট্রিয়াল ফ্লাটার, এই জিনিসটা কি জিনিস, এই জিনিসটা আমাদেরকে প্রথমে জানতে হবে। তাহলে এটা হচ্ছে এক ধরনের হার্টের ডিজিজ। আমরা পড়ছিলাম এটা কার্ডিওভাস্কুলার সিস্টেমের একটা ডিজিজ। প্রথমে বলি যে এই টপিক্সটা হচ্ছে কার্ডিওভাস্কুলার সিস্টেমের মধ্যে একটি টপিক্স। আর এই জিনিসটা হচ্ছে এট্রিয়াল যে ফ্লাটার, এই জিনিসটা হচ্ছে এই টপিক্সটা মূলত এর যে আমরা যদি এক কথায় বলি, সেটা হচ্ছে প্যালপিটেশন, বা এই যে বুক ধড়ফড় করে, যে কথাটা আমরা বলি যে বুক ধড়ফড় করে, এই জিনিসটাই হচ্ছে অ্যাট্রিয়াল ফ্লাটার। অর্থাৎ হৃদস্পন্দন অতি দ্রুত হয়, অত্যাধিক আকারের যেটা হয়, এবং অস্বাভাবিকভাবে অরিকলে স্পন্দন দেখা যায়। আমরা জানি যে আমাদের হার্টের মধ্যে যে প্রকোষ্ঠগুলো আছে, এট্রিয়াম আছে এবং আরেকটা আছে ভেন্ট্রিকল। তো এর একটা নির্দিষ্ট একটা রেশিও আছে। যখন এই স্পন্দনটা বেড়ে যায়, 130 থেকে 60 পর্যন্ত বৃদ্ধি হয়, 130 থেকে 160 পর্যন্ত এই রেশিওটা যখন বৃদ্ধি হয়, তখন এই সিচুয়েশনকে আমরা এট্রিয়াল ফ্ল্যাটার বলি বা অরিকুলার ফ্ল্যাটার আমরা বলি। তাহলে আমরা কি বুঝলাম? এট্রিয়াল অরিকুলার ফ্ল্যাটারটা কি জিনিস? এটা হচ্ছে বুক ধড়ফড় করা বা প্যালপিটেশন। এই প্যালপিটেশনকে আমরা বুঝি, এবং এরকম হইলে প্রতি মিনিটে সেটা সর্বোচ্চ 260 থেকে 320 পর্যন্ত হতে পারে এই স্পন্দনটা। এবং নারীর যে স্পন্দন, সেটা 130 থেকে 160 পর্যন্ত হয়। আমরা জানি স্বাভাবিক যে স্পন্দন, সেটি 72 থেকে 80 হওয়ার কথা, কিন্তু 72 আহ, থেকে 80 পার বিট না হয়ে সেটা 130 থেকে 160 পার বিট পর্যন্ত হয়ে যাচ্ছে। এই যে হচ্ছে, এই সিচুয়েশনকে, এই সমস্যাকে আমরা বলছি এট্রিয়াল ফ্লাটার বা অরিকুলার ফ্লাটার। এটার কারণ কি? এটার কারণ কজ অফ এট্রিয়াল ফ্লাটার। এই এট্রিয়াল ফ্লাটারের কিছু কারণ থাকবে, যেমন বিভিন্ন কারণে এগুলো হয়। বিশেষ করে যাদের এইচটিএন আছে বা হাইপার টেনশন, আমরা উচ্চ রক্তচাপ বলি, উচ্চ রক্তচাপের কারণে হতে পারে। সিফিলিস গ্রস্ত রোগীদের এটা হয়। এরপরে যাদের বয়স একটু বেশি,
সেই সমস্ত রোগীদের যদি আর্টারিতে বা ভেইনে প্রবলেম থাকে, ধমনির কাঠির যেটা থাকে, মানে ফ্লেক্সিবল না হওয়া, এইসব কারণে এগুলো হতে পারে। নিউমোনিয়া রোগ বা ডিপথেরিয়া এই সমস্ত রোগজনিত কারণে এই এট্রিয়াল ফ্লাটার হয়। অনেকের আবার রিউমেটিক আর্থ্রাইটিস হয় বা রিউমেটিক ফিভার হয়, যাদের যুবক বয়সে এই রোগটা হয়, যাদের বাত জ্বর হয়। এবং এই রিউমেটিক ফিভারের কারণে যে হার্টের যে উইকনেসটা দেখা যায়, এবং এই কারণে যে হার্টের যে প্রবলেম গুলো হয়, মাইট্রাল স্টেনোসিস হয়, এই সমস্ত কারণ গুলো অন্যতম কারণ, যে এট্রিয়াল ফ্ল্যাটার হওয়ার অন্যতম কারণ। তাহলে আমরা জানলাম যে এট্রিয়াল ফ্ল্যাটার কি জিনিস, অত্যধিক পরিমাণে স্পন্দন বৃদ্ধি হওয়া হার্টের। এবং এটা আমরা জানলাম যে এই এট্রিয়াল ফ্ল্যাটারের কারণগুলো কি কি, এটা আমরা জানলাম। এখন জানবো যে সিমটমস কি, এট্রিয়াল ফ্ল্যাটারের সিমটমস, কোন কোন সিমটমস এট্রিয়াল ফ্ল্যাটার শো করে। এটা হচ্ছে যাদের বয়স একটু বেশি, বয়সের ভারে যারা, মানে একটু বয়স বেশি হয়ে গিয়েছে, এই সমস্ত ব্যক্তিদের এই ডিজিজটা দেখা যায়। যাদের হার্টবিটটা খুব ফাস্ট, এই বিট যাদের ফাস্ট, যাদের প্যালপিটেশন বেশি হয়, এদেরকে এই সমস্যা দেখা দেয়। অনেক সময় হার্ট ফেল হওয়ার মতো প্রবলেম, মানে একটু একটা পর্যায়ে চলে যায়। অতিরিক্ত যারা, মানে শারীরিক মানসিক পরিশ্রম করে এবং স্নায়ুবিক যাদের উত্তেজনা আছে, এই সমস্ত এই রোগীদের এই সমস্যা দেখা যায় এবং এই কারণে তারা অজ্ঞান হয়ে যায়। একটা পর্যায়ে কিন্তু রোগীর মৃত্যু ঘটতে পারে। এই প্রবলেমটা, একটা পর্যায়ে রোগীর মৃত্যু ঘটতে পারে। এখন আমরা জানলাম যে সিমটমস কি কি সিমটমস আমরা মানে পাবো। আমরা এই এট্রিয়াল যে ফ্ল্যাটার, এই এট্রিয়াল ফ্ল্যাটারের আমরা রোগ নির্ণয়, যেটাকে আমরা ডায়াগনোসিস বলি, এই ডায়াগনোসিস কিভাবে আমরা ডায়াগনোসিস করবো। আমরা ইতিপূর্বে জানলাম যে এট্রিয়াল ফ্ল্যাটার কি জিনিস, এট্রিয়াল ফ্ল্যাটার কারণগুলো কি, এট্রিয়াল ফ্ল্যাটারের যে লক্ষণ বা উপসর্গ কি, এগুলো আমরা জানলাম। এখন জানবো যে এটা এটা রোগ নির্ণয় বা ডায়াগনোসিস, কিভাবে এটাকে আমরা ডায়াগনোসিস করলে আমরা বুঝতে পারবো। যাদের বয়স, মানে খুব তরুণ না, আবার খুব মানে কি না, খুব বৃদ্ধ না, বা মাঝ বয়সী যে সমস্ত ব্যক্তিরা আছেন, এরা যদি খুব বেশি পরিশ্রম করে, অথবা খুব বেশি পরিশ্রম না করে, মানে না করে, বা উম, বিশ্রামে থাকে, বা যেভাবে থাকুক না কেন, এই নারীর যে স্পন্দন, সেটা পরিশ্রমের কারণে হতে পারে, পরিশ্রম না না করার কারণেও হতে পারে। এই যে নারীর যে স্পন্দনটা, বা যেটা আমরা পালস বলি, এটা যদি অতিরিক্ত পরিমাণ বৃদ্ধি হয়, 130 থেকে 160 বিট পার মিনিট যেরকম থাকে, তাহলে এই এট্রিয়াল ফ্লাটার নির্দেশ করে, বা এট্রিয়াল ফ্লাটার আমরা বুঝবো। আমরা জানি একটা হার্টের, আমরা ইতিমধ্যে আমরা সেকেন্ড ইয়ারে পড়ে এসেছি, হার্ট সম্পর্কে পড়ে এসেছি, আমরা অ্যানাটমি ফিজিওলজিতে পড়ে এসেছি। সেখানে আমরা হার্টবিট জেনে এসেছি কত, 72 থেকে 80 বিট পার আওয়ার। বিট হচ্ছে আপনার পার মিনিট। এই যে 72 থেকে 80 থাকবে, কিন্তু এখানে যদি 130 থেকে 160-এর উপরে ওঠে, তাহলে সেটা এট্রিয়াল ফ্লাটার নির্দেশ করবে। সো আমাদের এখানে পালস পালসের রেট দেখলে আমরা আইডিয়া করতে পারবো। এখন আমরা এটার যে ম্যানেজমেন্ট, এটা কি ম্যানেজমেন্ট আমরা করতে পারি, ম্যানেজমেন্টটা মূলত কি হবে। ম্যানেজমেন্টের দিকে যদি আমরা যাই,
তাহলে আমরা দেখব যে এই রোগটাই যে কি বলে এটা এট্রিয়াল ফ্লাটার, এট্রিয়াল ফ্লাটারের যে এটা হয়, এটা আদার্স কোন রোগের কারণে এটা সহকারী সিমটমস হিসেবে দেখা যায়। দেখা গেল তার অন্য আরেকটি রোগ হয়েছে, সেই কারণে দেখা গেল তার হার্টবিট অনেক বেশি হয়ে যাচ্ছে। তাহলে এখানে ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনা করতে হবে যে তার সেই ডিজিজটি বা সেই রোগটি আগে সারাতে হবে। এই পালস, এই হার্টবিট অটোমেটিক ব্যালেন্সে চলে আসবে। তাহলে মানে এভাবে আমরা ম্যানেজমেন্ট করতে পারি। আরেকটি ভাবে করা যায় যে রুগীকে অধিক পরিশ্রম করতে দেবো না, রুগী যেন একটু বিশ্রামে থাকে, রেস্ট থাকে। এভাবেও কিন্তু হার্টবিট কন্ট্রোল করা যায়। এই ধরনের রোগীদেরকে বেশি পরিশ্রম করতে দেয়া যাবে না। তো শারীরিক মানসিক যে উত্তেজনা, এগুলো মানে এক্সাইটিং যে কজগুলো, এক্সাইটমেন্ট থেকে, এক্সাইটিং কজ থেকে রোগীকে দূরে রাখতে হবে। এই এই বিষয়গুলো। এবং রোগী যদি কোনো মানে নেশা জাতীয় দ্রব্য ইউজ করে, এগুলো এই নেশা জাতীয় দ্রব্য থেকে রোগীকে দূরে রাখতে হবে। সে কোনো রকম নেশা করতে পারবে না, যেহেতু তার হার্টবিট অতিরিক্ত পরিমাণ বৃদ্ধি হচ্ছে। সো যে কোনো মুহূর্তে সমস্যা দেখা দিতে পারে। আমরা রোগীকে সবসময় কোল রাখবো, রোগীকে একটু বিনোদনের মধ্যে রাখতে হবে, টেনশন দূরে রাখতে হবে। টেনশনের মধ্যে রাখলে হবে না। এখন আমরা এখানে কিছু মেডিসিন কথা বলবো, যেমন ক্যানাবিস ইন্ডিকা। ক্যানাবিস ইন্ডিকা একটা ভালো মানের মেডিসিন, বিশেষ করে যখন ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পরে তাদের কিন্তু এই যে প্যালপিটেশনটা বেশি হয়, সেক্ষেত্রে ক্যানাবিস ইন্ডিকা খুব গুরুত্বপূর্ণ।
মনিব খান ভাই, হ্যালো মনিব খান ভাই। হ্যাঁ ভাই। হ্যালো, হ্যাঁ স্যার বেরিয়ে গেছে হ্যাঁ কতক্ষণ? ভাই, আমি কতক্ষণ আগে বেরিয়ে গেছি। এই তো 5 মিনিট হবে মনে হয় ভাই। 5 মিনিট। লাস্টে কোন টপিকসটা পড়াচ্ছিলাম বলতে পারবেন? ডায়াগনোসিস পর্যন্ত ছিল স্যার। ডায়াগনোসিস। আচ্ছা, রিং জি করে স্যার। ভালো। রিং, আমি তো অলরেডি এই 5 মিনিটও কথা বলতে বলে গেছি, আর তাহলে মনে হয় সম্ভবত নেটওয়ার্কের কারণে হয়তো সম্ভবত আমাকে বের করে গেছে, মেবি হতে পারে সেরকম। জি স্যার, তারপরে আরেক ভাই ছিল মুকাররম হোসেন, সে ভাইকে তো দেখছে না। যাই হোক, এনিওয়ে, এরকম মিস্টেক হয় আমার এখানে, নেটের প্রবলেম হয় তো, এই জন্য প্রবলেম গুলো দেখা দেয় মাঝে মাঝে, আমাকে বের করে দেয় আর কি নেট থেকে। আহ, স্যার রিং না করলে আমি বুঝতাম না, আমি তো ক্লাস নিয়ে যাচ্ছিলাম। যাই হোক, এনিওয়ে, ধন্যবাদ স্যারকে। ঠিক আছে স্যার, হঠাৎ করে এটা হয়ে গেছে, আমি তো অপেক্ষায় আছি যে কি ব্যাপারে ক্লাস বন্ধ হয়ে গেল কেন। তাহলে আমি পড়াচ্ছিলাম ঠিক হচ্ছে আছে। ডায়াগনোসিস পর্যন্ত, তাই তো? জি স্যার, ডায়াগনোসিস। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। হ্যাঁ স্যার। ওকে। আর আমার নাম্বারটা রাখতে পারেন, কোনো সমস্যা হলে রিং দিলে আমাকে পাবেন, কারণ হচ্ছে মাঝে মাঝে এরকম প্রবলেম, স্যার আজকে রিং না করলে আমি বুঝতাম না তো। ধন্যবাদ স্যারকে। তাহলে আমার কথা হচ্ছে শুনতে পাচ্ছেন নাকি? হ্যাঁ স্যার, এখন শোনা যাচ্ছে স্যার। জি জি জি। আমার জি আজকে স্যার। আবার মোবাইলে চার্জ ছিল না, তো এই জন্য মোবাইলে আমি মোবাইল থেকে ঢুকতে পারি নাই। এইচডি। আচ্ছা, আমি মোবাইল থেকেও লাইন নিয়ে আসতেছি। এইচডি অনলাইন। যাই হোক, তাহলে আমরা, এটা ডায়াগনোসিসটা হচ্ছে, ডায়াগনোসিস হলো যে এই যে এট্রিয়াল যে এট্রিয়াল এট্রিয়াল ফ্লাটারের যে হার্টবিট, যখন এট্রিয়াল ফ্লাটারটা আমরা হবে, ডায়াগনোসিস বুঝবো কিভাবে, আমাদের বুঝতে হবে সেক্ষেত্রে যাদের বয়স খুব কম না, আবার বয়স খুব বেশি না, মাঝ বয়সী যারা আছে, এই মাঝ বয়সীদের নারীর যে স্পন্দনটা বা হার্টবিটটা, এই হার্টবিট পার মিনিটে 130 থেকে 160-এর বেশি যদি হয়, তাহলে আমরা বুঝবো যে এটি হচ্ছে এট্রিয়াল ফ্লাটার। আমার কথা কি বুঝতে পারছেন? আমার কথা কি বুঝতে পারতেছেন? যিনি ক্লাসে আছেন ভাই, কি আমার কথা বুঝতে পারতেছেন? হ্যালো, কথা বলেন। আপনারা কথা না বললে আগাবো কিভাবে সামনে? দেখি আমি বেরিয়ে গেলাম। হ্যাঁ স্যার, মাঝে মাঝে ডিস্টার্ব দিচ্ছে স্যার। নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে মনে হয় নাকি? হ্যাঁ স্যার, সেরকম মাঝে মাঝে কথা কাটা কাটা আসছে। আচ্ছা, আপনি আপনি মিউট করেন না, আপনি মিউট অন রাখেন, কারণ এখন থেকে আপনার সাথে মাঝে মাঝে কথা হবে আমার। একজন জি স্বাভাবিক স্যার। একজন স্বাভাবিক মানুষের হার্ট যে বিটটা পার মিনিটে হয় কত বলতে পারবেন? 72 থেকে 80। জি স্যার।
72 থেকে 80 এটা আমরা জানি, 72 থেকে 80 এটা পার মিনিট, এই বিট পার মিনিট, পার মিনিটে আমাদের এরকম আমাদের নর্মাল থাকে। কিন্তু যদি জি স্যার। হার্টবিটটা যদি 130-এর থেকে 160 পর্যন্ত হয়ে যায় বা এর অতিরিক্ত হয়, এটাকে আমরা এট্রিয়াল ফ্লাটার বলে আমরা ডায়াগনোসিস করতে পারবো। কেমন? এই তো এখন অতিরিক্ত হার্টবিট যেটা সেটি হচ্ছে এট্রিয়াল ফ্লাটার। এখন এই যে এট্রিয়াল ফ্লাটার, এই জিনিসটা আমরা যে ম্যানেজমেন্টে যাব সেক্ষেত্রে আমাদের বুঝতে হবে যে হার্টবিট কিন্তু অন্য একাধিক রোগ যখন হয় বা অন্য রোগের কারণেও কিন্তু এই হার্টবিটটা আমাদের প্যালপিটেশনটা বেশি হতে পারে, এটা আমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে? বুঝতে পারছেন? তো এই বিষয়টা মাথায় রাখতে হবে যে আমাদের এই প্রবলেমটা দেখা দিতে পারে। সেক্ষেত্রে যে রোগের কারণে এটা হচ্ছে ট্রিটমেন্ট করতে হবে, অটোমেটিক এই এট্রিয়াল ফ্লাটার থাকবে না। গেল। তাহলে এখন যারা মাদক দ্রব্য ইউজ করে, মাদক সেবন করে, সেই মাদক সেবন থেকে তাদেরকে পরিহার রাখতে হবে, মাদক সেবন থেকে দূরে রাখতে হবে। এরপরে যারা বেশি পরিশ্রম করে, তাদের পরিশ্রম থেকে করতে দেয়া যাবে না, তাদের পরিশ্রম করতে দেয়া যাবে না, এটা হচ্ছে কথা। তাদের পরিশ্রম করতে দিলে সমস্যা আছে এই রোগীদের। গেল। তাহলে আমরা এখন কি মেডিসিন দিতে পারি? মেডিসিন, গুরুত্বপূর্ণ মেডিসিন ক্যানাবিস ইন্ডিকা। ক্যানাবিস ইন্ডিকা খুব ভালো একটা মেডিসিন। এই যে ক্যানাবিস ইন্ডিকা, এই মেডিসিনটি হচ্ছে আহ, উম, যখন ঘুম ভেঙে যায় তখন বুক ধড়ফড় করে, ঘুম ভেঙে গেলে বুক ধড়ফড় করে, এটা একটা ক্যানাবিস ইন্ডিকার একটি গুরুত্বপূর্ণ একটি সিমটমস। এরপরে তার শ্বাসকষ্ট থাকবে, বুকে প্রবলেম থাকবে, এই আর কি। ক্যানাবিস ইন্ডিকা মেডিসিনটি কি, এই মেডিসিন নামটি কি আমরা শুনেছি ইতিপূর্বে? কি ক্যানাবিস ইন্ডিকা মেডিসিনের নাম শুনেছি আমরা? যিনি আছেন ক্লাসে বলেন, কথা বলেন। ক্যানাবিস ইন্ডিকা মেডিসিনের নাম শুনেছেন? জি স্যার, ভালো শুনেছি স্যার। আচ্ছা। হ্যাঁ স্যার। ক্যানাবিস ইন্ডিকা। এরপরে হচ্ছে আপনার কফিয়া, অত্যন্ত আনন্দ এবং অত্যন্ত এক্সাইটিং, থাকার কারণে বুক ধড়ফড় করে, এক্সাইটমেন্টের কারণে বুক ধড়ফড় করে, এবং এই যে জোরে জোরে যে হৃদস্পন্দন হয় এসব কারণে, এবং তার যে ঘুমানোর পরে তার যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ সেগুলো কম্পন হয়, কাঁপে, অরাম মেটালিকাম, বুক ধড়ফড় করে, এবং সবসময় সে ভয় পায়, সর্বদা ভয় পায় এবং ভয়জনিত কারণে, এবং সে আত্মহত্যা করতেও চায়, এবং তার হৃৎপিণ্ডের একটা বিবৃদ্ধি ঘটে। অরাম মেটালিকাম। ডিজিটালিস তো আরেকটি মেডিসিন, খুব চমৎকার কাজ করে ডিজিটালিস। হ্যাঁ, বুকে সুই ফুটানো ব্যথা, বাম পাশে শুলে হৃদকম্প হয়, হৃৎপিণ্ডের পীড়া যে রোগগুলো হয় সে কারণে শ্বাসকষ্ট হয়, নাড়ি দুর্বল থাকে, অনিয়মিত হয়, ধীর হয়, এগুলো হয়। এবং মাঝে মাঝে মনে হয় যে হার্টের যে ক্রিয়াটা সেটা বন্ধ হয়ে যাবে, এরকম মনে হয়। যাই হোক, এরপরে আছে আমাদের নাক্স মস্কেটা মেডিসিন। এই মেডিসিনটি এই মেডিসিনটিও খুব গুরুত্বপূর্ণ। যারা হিস্টেরিয়াগ্রস্ত, যে সমস্ত আমাদের মহিলা রোগী আছে, মা বোনেরা আছে, তাদের জন্য এটা খুবই ভালো কাজ করে। হিস্টেরিয়া থাকবে এবং সেই সাথে হার্টের কম্পন থাকবে, এ খুব ভালো কাজ করে।
এবং এই তাদের কিছু কমপ্লিকেশন থাকবে, যেমন তাদের অতিরিক্ত পরিশ্রম করতে দেয়া যাবে না। হ্যাঁ, এবং মানসিক পরিশ্রম উত্তেজনার ফলে কিন্তু রোগী অজ্ঞান হয়ে যায়, মৃত্যু মুখে চলে যেতে পারে এই এট্রিয়াল ফ্লাটার। সম্মানিত যারা উপস্থিত আছেন, তাহলে বুঝতে পারছেন যে এট্রিয়াল ফ্লাটারটা কি জিনিস? আমরা কি বুঝতে পারছি? এই টপিকসটা বুঝতে পারছি কিনা? আমরা কথা বলতে হবে, আমি সামনে আগাবো। জি স্যার। তাহলে আমরা জানলাম এট্রিয়াল ফ্লাটারের যে সংজ্ঞা জানলাম, কোন কারণে এই কি জিনিস এটা জানলাম, এট্রিয়াল ফ্লাটারের কারণ কি, এট্রিয়াল ফ্লাটারের লক্ষণ কি, উপসর্গ কি, এটা জানলাম। এট্রিয়াল ফ্লাটারের এট্রিয়াল ফ্লাটারের যে ম্যানেজমেন্ট সেটা জানলাম, কি কি মেডিসিন আসবে সেগুলো জানলাম। এছাড়াও আমরা তাদের যে ভাবি ফল বা কি এই বিষয়গুলো আমরা জানলাম। এখন আমরা আমাদের হাতে একটু সময় আছে, আমরা আর একটা টপিক নিয়ে আলোচনা করবো, কারণ গত কিছুদিন আগে আমরা একটা ক্লাস মিস করছিলাম, মনে আছে ভাই? মনে আছে? ওই ক্লাসটা আমাদের টপিকস জি থাকা, স্যার, একটা ক্লাস মিস করছিলাম। হ্যাঁ ওই ক্লাসের একটা টপিক ছিল সাব অ্যাকিউট ব্যাকটেরিয়াল এন্ডোকার্ডাইটিস। সাব অ্যাকিউট ব্যাকটেরিয়াল এন্ডোকার্ডাইটিস এই টপিকস নিয়ে আমি বাকি যে আধা ঘন্টা আছে আধা ঘন্টার মধ্যে শেষ করে দেবো, কেমন? কারণ আমাদের আগামী দিনগুলোতে আর সময় পাওয়া যাবে না টাইমের, এজন্য আজকে যেহেতু টাইম আছে, এক ক্লাসটা শেষ হয়ে গেছে একটা টপিক্সের, বাট আমাদের সময়টা আমরা অপচয় না করে আমরা বিগত যে একটা ক্লাস মিস করছি ওই ক্লাসের টপিক্সটা আমি এই এখন কমপ্লিট করে দিই। সাব অ্যাকিউট ব্যাকটেরিয়াল এন্ডোকার্ডাইটিস, আমি কি সামনের দিকে আগাবো ভাই? সাব অ্যাকিউট ব্যাকটেরিয়াল এন্ডোকার্ডাইটিস এই টপিক্সে কি কথা বলবো কিনা? হ্যাঁ স্যার, বলেন স্যার। জি ধন্যবাদ। জি স্যার। সাব অ্যাকিউট ব্যাকটেরিয়াল এন্ডোকার্ডাইটিস টপিক্সটা হচ্ছে সাব অ্যাকিউট ব্যাকটেরিয়াল এন্ডোকার্ডাইটিস। তাহলে অ্যাকিউট মানে তরুণ রোগ, তাই তো? তাহলে সাব অ্যাকিউট মানে তরুণ থেকে, মানে তরুণ না, তরুণ থেকে আরেকটু মডার্ন। সাব অ্যাকিউট মানে তরুণ ঠিক না। ব্যাকটেরিয়াল এন্ডোকার্ডাইটিস মানে ব্যাকটেরিয়া মানে তো ব্যাকটেরিয়া, এন্ডোকার্ডাইটিস, এন্ডোকার্ডাইটিস হচ্ছে হার্টের যে ভিতরের যে লেয়ারটা আছে, এই সেই লেয়ারের মধ্যে ব্যাকটেরিয়াল ইনফেকশন, এটাকে বলা হয় এন্ডোকার্ডাইটিস। ঠিক আছে? হার্টের ভিতরের লেয়ারে যখন ব্যাকটেরিয়া এফেক্ট করে সেটা হচ্ছে এন্ডোকার্ডাইটিস বলা হয়। অর্থাৎ হৃৎপিণ্ডের যে ভিতরে যে আবরণ থাকে সে আবরণের নাম হচ্ছে এন্ডোকার্ডিয়াম। ঠিক আছে? এই এন্ডোকার্ডিয়ামে যখন কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়, সেখানে প্রদাহ হয়, ব্যথা হয়, সেটাকে বলতে আমরা এন্ডোকার্ডাইটিস। আর এই রোগটা হয় হার্টের ভিতরে। এটা হচ্ছে দুই প্রকার, একটি হচ্ছে অ্যাকিউট, একটা হচ্ছে ক্রনিক। এখন এই দুই রকমের আছে, একটা অ্যাকিউট, এটা হচ্ছে ক্রনিক। এখন আমরা সাব অ্যাকিউট বলছি, সাব অ্যাকিউট ব্যাকটেরিয়াল এন্ডোকার্ডাইটিস কি জিনিসটা? এটা হচ্ছে হৃৎপিণ্ডের ভিতরের যে একটা আবরণ থাকে, সেখানে যখন ইনফ্লামেশন হয় ওইটার নাম হচ্ছে এন্ডোকার্ডাইটিস। আর স্ট্রেপ্টোকাস যে জীবাণু, স্ট্রেপ্টোকক্কাস, এই জীবাণুটি কারণে এই হার্টের অভ্যন্তরে যে ঝিল্লিতে হঠাৎ করে প্রদাহ সৃষ্টি হয়, সেটাই হচ্ছে সাবঅ্যাকিউট ব্যাকটেরিয়াল এন্ডোকার্ডাইটিস। এটার কারণ কি? কারণটা হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস ভিরিডান্স নামক জীবাণু। এই জীবাণুটা এই আক্রমণ করলে এই রোগটি হয়। হুম, এই এই জীবাণুর কারণেই মূলত এই রোগটি হয়। কোনটা? সাবঅ্যাকিউট ব্যাকটেরিয়াল এন্ডোকার্ডাইটিস এটা হয়। এর লক্ষণ কি কি? দীর্ঘদিন ধরে রোগী এই রোগে ভোগে। হ্যাঁ, এটা দুর্বল হয়, রক্ত স্বল্পতা দেখা দেয়, তার সন্ধি পেশি বা জয়েন্টের পেশিতে ব্যথা হয়, ক্ষুধায় থাকে না, ক্ষুধাহীনতা, মুখমণ্ডলের যে একটা মানে কালার ডিসকালারেশন হয়ে যায়, মানে শারীরিক
মানে অস্বাচ্ছন্দ্য বোধ করে, অল্পতেই জ্বর হয়, এই সমস্ত প্রভৃতি কারণ আস্তে আস্তে প্রকাশ পায়। এবং এই রোগ হইলে রোগের মানে রোগীর হাতে পায়ের আঙ্গুলে ছোট ছোট মানে লাল গুটি গুটি হয়, এরকম ধরনের হয়, এবং আঙ্গুল টাঙ্গুল এগুলো ফুলে যায়, নাক দিয়ে মাঝে মাঝে রক্তপাত হয়, এইগুলো হতে থাকে সাব অ্যাকিউট ব্যাকটেরিয়াল এন্ডোকার্ডাইটিস হলে। ঠিক আছে, তাহলে সাব অ্যাকিউট ব্যাকটেরিয়াল এন্ডোকার্ডাইটিস কি জিনিস, কেন হয়, এটা কি আমরা বুঝতে পারছি ভাই? সাব অ্যাকিউট ব্যাকটেরিয়াল এন্ডোকার্ডাইটিস জিনিসটা কি আমরা বুঝতে পারছি? একটু কথা বলেন। জি, তাহলে সাব অ্যাকিউট ব্যাকটেরিয়াল এন্ডোকার্ডাইটিস এটা হচ্ছে এই কারণে হয়। এবং এটার যে প্যাথোলজিক্যাল যে বিষয়টা, সেটা হচ্ছে যে মাইট্রাল ভালভ, মাইট্রাল ভালভের যে কোনো একটি যদি আক্রান্ত হয় এবং পরবর্তীতে যে আরেকটি আছে সেটিও এফেক্ট হয়ে যায়, এবং এর কারণে পর্যায়ক্রমে দুর্বল হয়ে পড়ে হার্টের যে পেশিগুলো। ঠিক আছে, এবং তাদের যে মানে অ্যাওর্টিক এবং মাইট্রাল ভালভের যে সংযোগস্থল, সেখানে এই ছোট বড় আকৃতির বহু সংখ্যক এই এরকম এই এগুলো সৃষ্টি হয়, এবং প্রায় ভেন্ট্রিকলের গায়ে এটি এটি এই প্রবলেমটি এই ব্যাকটেরিয়াগুলো ইফেক্ট পড়ে। মূলত এই সমস্ত কারণে এন্ডোকার্ডাইটিস এটা তার যে লক্ষণগুলো বিশেষ করে এ, এ, খুব মানে প্রাবল্য সৃষ্টি করে। এছাড়াও তার মানে স্প্লিনের যে বৃদ্ধি হতে পারে, আঙ্গুলের অগ্রভাগ মোটা হয়ে যায়, চর্মের উপরে যে মানে মনে হয় যেন কোনো মানে কীট কামড়াইছে দংশন করছে এরকম রক্ত চিহ্ন দেখা যায়। হ্যাঁ, চোখের সাদা পর্দার নিচেও রেটিনা এবং মস্তিষ্কের মানে মধ্যে রক্তস্রাব দেখা যায়, এই বিষয়গুলো দেখা যায়। এগুলো মূলত রোগীর কোমর ব্যথা থাকে, এগুলো হচ্ছে সব সাবঅ্যাকিউট ব্যাকটেরিয়াল এন্ডোকার্ডাইটিস এর প্যাথোলজি লক্ষণ এগুলো। কারণ এগুলোর ব্যবস্থাপনা, এগুলো কি ব্যবস্থাপনা আমরা নিতে পারি? সাবঅ্যাকুট ব্যাকটেরিয়াল এন্ডোকার্ডাইটিস এর আমরা এই সংজ্ঞা জানলাম, তার কারণ জানলাম, লক্ষণ জানলাম, এবং তার প্যাথোলজিক্যাল যে লক্ষণ সেগুলো জানলাম, এবং এর ম্যানেজমেন্ট আমরা কিভাবে যাব ম্যানেজমেন্টের দিকে। এক নম্বর সেই মেডিসিন গুলো হচ্ছে আমাদের হোমিওপ্যাথিক যে মেডিসিন গুলো, সেই মেডিসিন গুলো যদি আমি আলোচনা করি, তাহলে সেটা হচ্ছে আমরা যেতে পারি ল্যাকেসিসে যেতে পারি, গুরুত্বপূর্ণ মেডিসিন ল্যাকেসিস। ল্যাকেসিস হচ্ছে নিদ্রার পরে বা ঘুমের পরে, এবং ঘুমের মানে রোগী মনে করে যেন তার হার্টটা চেপে কেউ ধরে আছে, এই ল্যাকেসিস একটা গুরুত্বপূর্ণ মেডিসিন। অ্যাকোনয়েড দেওয়া যেতে পারে, হঠাৎ করে রোগের আক্রমণ হয়, উৎকণ্ঠাজনিত যে হৃদকম্প হয়। হ্যাঁ, এপিসমেলটা খুব গুরুত্বপূর্ণ একটি মেডিসিন। এপিসফেলের যে হুল ফুটানোর মতো যন্ত্রণা, শ্বাসকষ্ট, অস্থিরতা, পিপাসাহীনতা, হ্যাঁ, এবং ইনফ্লামেশন অফ হার্ট এবং ইডিমা অফ হার্ট, এই সমস্ত কারণে। আর্সেনিক অ্যালবাম গুরুত্বপূর্ণ মেডিসিন, বুক ধড়ফড়ানি, খুব জোরে জোরে বুক ধড়ফড় করে। হ্যাঁ, এরপরে ডিজিটালিস, এই ডিজিটালিস মেডিসিনটিও খুবই গুরুত্বপূর্ণ একটি মেডিসিন। নাড়ির গতি ধীর ও অনিয়মিত, নাড়ির গতি ধীর ও অনিয়মিত হয়। হ্যাঁ, এইগুলো খুবই একটা গুরুত্বপূর্ণ একটি মেডিসিন। তো সামান্য পরিশ্রমে মুখ ধড়ফড় করে, বুকে সুই ফোটানো, ব্যথা, এই সবই ডিজিটালিসের লক্ষণ। এছাড়াও আরো কিছু মেডিসিন আছে, যেমন আর্নিকা মন্টানা দেওয়া যেতে পারে লক্ষণ সাদৃশ্যে, কেলিকার্ব দেওয়া যেতে পারে, স্পাইজেলিয়া দেওয়া যেতে পারে, স্নেসিফেটা দেওয়া যেতে পারে। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। তো সম্মানিত উপস্থিতি,
তো আমরা জানলাম যে আজকে সাবঅ্যাকিউট ব্যাকটেরিয়াল এন্ডোকার্ডাইটিসের সংজ্ঞা, কারণ এবং তার যে প্যাথোলজিক্যাল কারণগুলো এবং তার ম্যানেজমেন্ট আমরা জানলাম। এবং এইভাবে করে আমরা সাবঅ্যাকিউট এন্ডোকার্ডাইটিস, আমরা ব্যাকটেরিয়াল এন্ডোকার্ডাইটিস আমরা এগুলো নির্ণয় করতে পারি। ধরো আজকে আমরা দুইটা মেডিসিন আমরা পড়লাম, একটা হচ্ছে দুইটা টপিকস পড়লাম, একটা হচ্ছে অ্যাট্রিয়াল ফ্লাটার এবং বিগত দিনের যে ক্লাসটা ছিল সেটি হচ্ছে সাবঅ্যাকিউট রেকর্ডিং অফ করে দিব। জি, আমরা ক্লাসটা এখানে অফ করে দিতে পারি। এখন কিছু কথা হবে আর কি, প্রশ্নোত্তর পর্ব হবে।